তবে টুলু মণ্ডল তার পিছনে কে রয়েছে? কারণ বীরভূমের পাথর সম্রাট মোহাম্মদ নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডলের সম্পত্তির হিসেব যেন শেষই হচ্ছে না। এবার ফ্রিজ করা হলো টুলু মণ্ডলের ব্যাংক অ্যাকাউন্টে থাকা আরো 42.5 কোটি টাকা। দেখুন, কোটি কোটি টাকা, বিরাট অঙ্কের ব্যাংক ব্যালেন্স, সোনা দানার পাহাড়। বীরভূমের পাথর সম্রাট মোহাম্মদ নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডলের সম্পত্তির হিসেব যেন শেষই হচ্ছে না। এবার ফ্রিজ করা হলো টুলু মণ্ডলের ব্যাংক অ্যাকাউন্টে থাকা আরও 42.5 কোটি টাকা। পাথর ব্যবসায়ী ফ্রিজ হওয়া টাকার পরিমাণ বেড়ে পৌঁছল মোট 135 কোটি 50 লক্ষে। এর সঙ্গে টুলু মণ্ডলের বিভিন্ন ঠিকানা থেকে উদ্ধার হওয়া নগদ ও সোনার বাজার মূল্য মিলিয়ে এই পরিমাণ ছাড়ালো 186 কোটি টাকা। এর আগে গত বুধবার বীরভূমের পাথর ব্যবসায়ী মোহাম্মদ নাজিবউদ্দিন ওরফে টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে মেলে টাকা ও সোনার পাহাড়। তদন্তে উঠে আসছে টুলুর স্টোন সাম্রাজ্যের বিস্তার। শুক্রবার টুলু মণ্ডলের সম্পত্তির যে পরিসংখ্যান মুখ্যমন্ত্রী দিয়েছেন তা চোখ কপালে তোলার মতো। সব মিলিয়ে যে তা আরও কয়েকশো কোটি ছাড়িয়ে যেতে পারে তা বলার অপেক্ষা রাখে না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সব মিলিয়ে টুলু মণ্ডলের 21টি সম্পত্তি, জমি জায়গার পরিমাণ 300 বিঘা, 7টি বড় বাড়ি, ফার্ম হাউস, অডি, BMW সহ 243টি গাড়ি, জোড়া পেট্রোল পাম্প, ইটভাটা, পার্কিং লট, তিনটে পাথর খাদান, ক্রাশার, কি নেই। গোল্ড অর্নামেন্ট 268 গ্রাম, 400 সিলভার 400 গ্রাম, প্লাটিনাম জুয়েলারি অ্যারাউন্ড 23 গ্রাম, 3 ক্যাশ কাউন্টিং মেশিন পাওয়া গেছে, 1 কম্পিউটার, 2 পেন ড্রাইভস, 1 CPU and several documents like road challan, DCR, money receipt, checkbook. শুধু বীরভূম নয়, পুলিশ সূত্রে দাবি করা হয়েছে কলকাতা সহ দেশের একাধিক মেট্রো শহর এমনকি বিদেশেও ছড়িয়ে রয়েছে টুলু মণ্ডলের সম্পত্তির জাল। তার মধ্যে কলকাতাতেই নাকি রয়েছে 20 থেকে 25টি সম্পত্তি। টুলু মণ্ডল স্ত্রী ও সন্তানকে নিয়ে নিজে থাকতেন অভিজাত আবাসন আরবানায়। এছাড়াও সল্টলেক, নিউটাউন, বাগুইয়াটি, প্রিন্স আনোয়ার শাহ রোড, বেলেঘাটা সহ কলকাতায় বিভিন্ন এলাকায় রয়েছে নামে বেনামে একাধিক ফ্ল্যাট। নিউটাউনের আকাঙ্ক্ষা মোড়ের কাছেই টুলু মণ্ডলের নিজস্ব অফিস রয়েছে বলেও দাবি করা হয়েছে পুলিশ সূত্রে। যা এখন পর্যন্ত আপনি দেখেছেন তা কিছুই নয়, অতএব এখন অনেক বাকি আছে। তৃণমূল যে কত কেলেঙ্কারি করেছে, পাথর থেকে শুরু করে, বালি থেকে, কয়লা থেকে শুরু করে, কি না করেছে। অতএব এক টুলু মণ্ডল দেখেই শুধু অবাক হবেন না, আরও বহু টুলু মণ্ডল আছে। অতএব সেই কারণে টুলু মণ্ডলেরও এখনো শেষ হয়নি, বাকি যারা আছে তাদেরও কাজ সমাপ্ত হয়নি। আরও অনেক এই জাতীয় তৃণমূল কংগ্রেসের যারা তোলাবাজ, কাটমানিখোর, তাদের নাম আরও আপনারা আগামী দিন দেখতে পাবেন। টুলু মণ্ডল বলে আজকে যে সমস্ত বিভিন্ন জিনিস সামনে আসছে, গুপ্তধনের সন্ধান পাওয়া যাচ্ছে, যদি মনে হয় যে যদি খবর পাওয়া যায় বা যদি কোনো তথ্য পাওয়া যায় বা যদি কোনো প্রমাণ পাওয়া যায় যে বিশেষ কোনো ব্যক্তির ওই জেলার মাথায় হাত ছিল বলে টুলু মণ্ডল নিরাপদে করতে পেরেছেন, তো পুলিশ তাকে অ্যারেস্ট করুক, কে বারণ করেছে। কিন্তু আমরা শুধু বারবার বলছি যে বীরভূমের সব দলের বেশ কিছু নেতাকে কিন্তু এই তদন্তের আওতায় রাখতে হবে। এটা শুধুমাত্র একটা দিকে চাপিয়ে দেওয়া হলো, বিষয়টা সেরম নয়। ওই বীরভূমেই অন্য দলের সব বড় বড় নেতারা আছেন, তো তারা কি চোখ বুজে ঘুমোচ্ছিলেন নাকি তাদের সঙ্গে এদের যোগাযোগ ছিল না? কার প্রচ্ছন্ন প্রশ্রয় এই সাম্রাজ্য গড়লেন টুলু মণ্ডল, তা নিয়ে চড়ছে রাজনীতির পারদ। পার্থপ্রতিম ঘোষ, সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। অগাধ সম্পত্তি টুলু মণ্ডলের, এখনো পর্যন্ত কি কি পাওয়া গেছে সেটা একবার গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে রাখি। এই টুলু মণ্ডলের থেকে এখনো পর্যন্ত 186 কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে, ব্যাংক অ্যাকাউন্টে আরো 42 কোটি টাকা সেটা ফ্রিজ করা হয়েছে, সব মিলিয়ে 153 কোটি 50 লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়েছে। আর মিনার মণ্ডলের বাড়িতে তো জানেন যে 93 কোটি টাকা সোনা এবং নগদ মিলিয়ে উদ্ধার হয়েছে। 242টা গাড়ি, 300 বিঘার মধ্যে 21টা সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, এর মধ্যে 7টা বাড়ি রয়েছে, একটা ফার্ম হাউস রয়েছে, পার্কিং লট রয়েছে, 2টো পেট্রোল পাম্প রয়েছে, সোনা, রূপো, প্ল্যাটিনামের অলংকার রয়েছে, বিপুল সম্পত্তি। কিন্তু এরপরে তদন্ত কিন্তু চলছে, এই সংখ্যাটা বাড়তে বাড়তে কোথায় গিয়ে ঠেকবে আমরা কেউ জানি না। এইবারে অতীতটাও মনে করিয়ে দরকার। এই টুলু মণ্ডল কি করতো প্রথমে জানেন? এই টুলু মণ্ডল ওই পাথর খাদানের যে পাথরগুলো হয় সেগুলো মাথায় ঝুড়িতে করে নিয়ে লরিতে বোঝাইয়ের কাজ করত। এবার কয়েক বছরের মধ্যে আঙুল ফুলে কলা গাছ আমরা প্রবাদে শুনেছি, বাস্তবে আমরা দেখতে পাচ্ছি টুলু মণ্ডল তার একটা অন্যতম প্রকৃষ্ট উদাহরণ। কিন্তু আপনি মানবেন শুভময় দা, এই টুলু তো টুল,
মানে টুলুকে টুল হিসাবে ব্যবহার করে যারা আলটিমেট বেনিফিশিয়ারি, টুলু কতটা বেনিফিটেড হয়েছিল সেই তথ্যগুলো সামনে আসছে, কিন্তু টুলুকে ব্যবহার করে আলটিমেট বেনিফিশিয়ারি পর্যন্ত তদন্তকারীদের হাত পৌঁছবে তো? হ্যাঁ, দেখুন, এই যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একটি সমান্তরাল রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা এবং তার মাধ্যমে যেখানে উপকরণ হিসেবে আপনি যেটাকে টুল বলছেন, টুলু মণ্ডলদের ব্যবহার করা, এই বিষয়টি কিন্তু তৃণমূল যখন আমাদের রাজ্যের শাসনকালে যখন ছিলেন এবং সেই সময় বিজেপি একটা দীর্ঘ সময় আমাদের কেন্দ্রে শাসন করেছেন, এটা কিন্তু সাধারণ মানুষ যখন জানতেন তখন রাষ্ট্র ব্যবস্থা জানতো না, এটা হতেই পারে না। এবং এই বিষয়টি সকলের কাছেই জানা ছিল এবং এই ধরনের ঘটনা দীর্ঘ সময় ধরে চলেছে এবং শেষ পর্যন্ত কিন্তু রাষ্ট্র ব্যবস্থা নয়, আমাদের দেশের সংসদীয় গণতন্ত্র সেই তৃণমূল কংগ্রেসকে সরিয়েছে। এবার এখানে একটা উল্টো যুক্তি আসবে, টুলু মণ্ডল আরবানায় থাকলে যেমন আরবানায় যারা থাকেন তারা সকলে দোষী হয়ে যান না, ঠিক সেই রকমই টুলু মণ্ডলের সঙ্গে কোন রাজনৈতিক দলের যোগাযোগ ছিল তাতেই সেই রাজনৈতিক দলও কিন্তু সম্পূর্ণভাবে দোষী হয়ে যায় না। যদিও আমরা বারবার করে বলার চেষ্টা করছি যে তৃণমূল কংগ্রেসের রাজত্বে পশ্চিমবঙ্গে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্র তৈরি হয়েছিল, কিন্তু একই সঙ্গে এটা বলতে হবে সেই তৃণমূল কংগ্রেসেরই প্রচুর নেতা নেত্রীর সঙ্গে বিজেপিরও যোগাযোগ ছিল এবং তারা এখন বিজেপিতে গেছেনও। সুতরাং রাষ্ট্র ব্যবস্থার দায়িত্ব দল মত নির্বিশেষে এই জায়গাটি খুঁজে বার করা। দ্বিতীয় যে বিষয়টি আসছে তৃণমূল কংগ্রেসের আমলে, যে কথাটি বিজেপি নেতৃত্ব ক্ষমতায় আসার আগেও বারবার বলেছেন, যে তৃণমূল কংগ্রেসের আমলে এই ধরনের ঘটনায় ভীষণ রাজস্বের ক্ষতি হয়েছে। একেবারে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি বারবার করে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন যে যেটুকু টাকা আমাদের এই কোষাগারে আসতো রাজ্যের, তার তুলনায় অনেক অনেক বেশি টাকা রাজ্যের কোষাগারে আসছে। এখানেই তৃণমূল কংগ্রেস অবশ্যই এই প্রশ্ন করবে যে 2020 বা 2000 ওই সময়টা যখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূলে ছিলেন তখন এই একই ধরনের ঘটনা অর্থাৎ রাজকোষে কম টাকা আসা ঘটেছে কিনা এবং সেগুলো তিনি তখন জানতেন কিনা। ফলে এই রাজনৈতিক তর্ক বিতর্ক চলবে। আমাদের একটাই খুব যেটুকু স্বস্তি লাগছে সেটা হচ্ছে বর্তমান যে বিজেপি সরকার রাজ্যের, তারা বিষয়গুলি অত্যন্ত আন্তরিকভাবে সিরিয়াসলি দেখার চেষ্টা করছেন এবং একই সঙ্গে রাজনীতি নিয়ে যারা চর্চা করেন তারা যে জায়গাটায় আশঙ্কিত বা আতঙ্কিত হচ্ছেন সেটা হচ্ছে আগের রাজত্বে যারা ক্ষমতায় ছিলেন তাদের একটা প্রয়োজন তো বিজেপির কেন্দ্রে তাদেরকে আছে, কারণ তাদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। কিন্তু অদ্ভুত যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূলের যে একটা 3/4 অংশ, 80-র মধ্যে 60, যাদেরকে মনে করা হচ্ছে যে তারা গণতন্ত্রের মকারি অফ ডেমোক্রেসি করে একটা সাজানো বিরোধী দল হিসেবে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আছেন এবং সেই সূত্রে আগের জমানায় চলা দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের থেকে সুবিধে পেয়ে যাচ্ছেন, সেই জায়গাটিও কিন্তু বারবার আমাদের আলোচনার মধ্যে আসবে। একদমই, মানে আমি এখান থেকেও স্বপনদার কাছে মানে যেতে চাইবো যে মানে স্বপনদা ঘুরে ফিরে সেই একটাই প্রশ্ন যে মানে যাদের মদতে আজকে টুলু মণ্ডল হয়ে উঠেছে সেই মাথা অবধি পৌঁছানো, পুলিশ আজকে সাফল্য পেয়েছে, পুলিশ আজকে খুঁজে বার করেছে এবং আরো সম্পত্তির হদিশ মিলছে, খুব ভালো কথা, কিন্তু আসল জায়গাটা তো সেই মাথা। টুলু মণ্ডল ওরফে নাজিবুদ্দিন মণ্ডল কে কোত্থেকে ছিল, কিভাবে উঠেছে সেটা আমরা সকলে এখন জানছি, কিন্তু টুলু মণ্ডলের নাম তো আজ থেকে 1-1.5 বছর আগে থেকেই এসছে। যখন ইডি তার বাড়িতে রেড করেছে, পুলিশ তাকে সেই সময় একটা খুনের মামলাতে, যাতে ইডি তার বাড়িতে ভালো আবার রেড না করতে পারে, তো খুনের মামলাতে ঢুকিয়ে দেওয়াটা, তাকে সেফগার্ড দেওয়া, এত ঘটনা ঘটেছে। আমি শুভময়দার শেষ পার্ট থেকে শুরু করব। শুভময়দা, আপনি বারবার আর এর আগেও বলেছেন যে এইসব তৃণমূলের একটা টিম 60 জন এমএলএ চলে এসছে। দেখুন, আমরা কোনো এমএলএকে নিয়ে আসিনি। আমরাও যখন 77 থেকে আমাদের 3 জন বাদ দিলে 74 হলাম, আর 74 থেকে আরও 10 জন যখন বেরিয়ে গেল, আমাদের কিন্তু ওই 74 থেকে ভাঙিয়ে তৃণমূলের বি টিম তৈরি করতে পারিনি। আমরা কিন্তু ওই 74 জনের মধ্যে থেকে 10 জন বাদ দিয়ে 64 জন কিন্তু ইনট্যাক্ট ছিলাম। সেখানে কিন্তু কেউ ভাঙন ধরাতে পারেনি, তৃণমূল হাজার চেষ্টা লোভ দেখিয়েও করতে পারেনি। এবং যে 10 জনকে তৃণমূল নিয়েছিল, তৃণমূলের সাহস হয়নি যে স্পিকারকে দিয়ে তাদেরকে ওই দলত্যাগ আইনে তাদের সদস্যপদ বাতিল করার, কোনোদিন 5 বছরের মধ্যে করতে পারেনি, এটাও আপনি নিশ্চয়ই জানেন। আমি এখানে প্রশ্ন যেটা হচ্ছে, 60 জন লোক যারা তৃণমূলের টিকিটে জিতলো, তারা হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের খেয়ে পড়ে যারা উত্থান করলো, তারা আলাদা একটা ভালো তৃণমূল দল তৈরি করে নিল, বা আমরাই অরিজিনাল তৃণমূল তারা তৈরি করে নিল। কিন্তু এই অভিযোগটা তো স্বপনদা উঠছে, মানে যারা শিবির বদল করেছে তারা বিজেপি,
তারা একেবারে বিজেপির বি টিম হিসেবে কাজ করছে এবং তাদের বিরুদ্ধে শিবির বদলের পর অভিযোগের যে তদন্ত তার গতিশ্রুত হয়ে গেছে। এক সেকেন্ড, এই অভিযোগগুলো তো এক আসছে। সেকেন্ড, একটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে তার কিছু প্রায়োরিটি থাকে যে আমাদের এই কাজগুলো করতে হবে, আমাদের এই কাজগুলো শেষ করতে হবে। অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন যে স্কিমগুলো আছে সেগুলোকে সঠিকভাবে রূপায়ণ করার ব্যবস্থা করতে হবে। যদি সবাই একদিকে থাকে যে প্রত্যেক দুর্নীতির পিছনে কি আছে খুঁজে বের করো, খুঁজে বের করো, খুঁজে বের করো, ওই দিকেই যায়, তাহলে তো কিছু নয়। যেমন বাড়ি ভাঙা নিয়ে যেমন অনেকে প্রশ্ন তুলেছে, কেউ অনেকেই জানেনই না যে প্রত্যেকটা ভাঙার পর সঙ্গে সঙ্গে হাইকোর্ট গেছে, প্রত্যেকটাতেই হাইকোর্ট স্টে দিয়ে দিয়েছে। যেখানে তাহলে আইনটাকে সঠিকভাবে ব্যবহার করার জন্য আইন ব্যবস্থায় যদি কিছু গলত থাকে, কোনো মানে কার্যক্রম, তার মানে আপনি এটা কি বলতে চাচ্ছেন? না, আমি বলছি স্বপন দা, তার মানে এটা আপনি কি বলতে চাচ্ছেন? মানে যেই মুহূর্তে অভিযোগগুলো আসছে, অভিযোগ আসার পর শিবির বদল হচ্ছে এবং তারপর গতিটা শ্লথ হয়ে যাচ্ছে, সবটাই কাকতালীয়? আপনি আমাকে বলতে দিন। হ্যাঁ, টুলু মণ্ডল তো অনুব্রত মণ্ডলের সবচেয়ে ঘনিষ্ঠ। টুলু মণ্ডল বা এই নাজিবুদ্দিন মণ্ডল হচ্ছে সবচাইতে ঘনিষ্ঠ হচ্ছে অনুব্রত মণ্ডলের। আজকে যার নাম আপনারা বলছেন আরেকজনের নাম বলছেন না, ওর নিজের বেয়াই। শিবির বদল করেছে কোথায় বীরভূম, কোথায় বীরভূম আর কোথায় বসিরহাট? শিবির বদল করছেন। আমি বলছি কোথায় বসিরহাট, বারেক বিশ্বাস ওর নিজের বেয়াই। তো নিজের বেয়াই একজন গরু পাচার আর সোনা পাচার করতো, আর ওর ট্রানজিট পয়েন্ট ছিল ওই নাজিবুদ্দিন মণ্ডলের। সেও বীরভূম থেকে ওই যে গরুগুলো আসতো বিহার টিহার হয়ে যেগুলো আসতো সেগুলোকে ঠিক আবার অন্য পাশ দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা, মুর্শিদাবাদ দিয়ে ব্যবস্থা করা। এই যে একটা চেন ছিল, যারা এর মাধ্যমে বিরাট পয়সা তারা তৈরি করেছেন, এই দুজনেই কিন্তু তৃণমূলের। বেশ বেশ, অনির্বাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল হোক আর যে তৃণমূল, দুজনেই কিন্তু তৃণমূল। উত্থানও কিন্তু তৃণমূলের এবং কয়েক হাজার কোটি টাকার মালিক ওরা তৃণমূলের সময়। আজকে তাদেরকে যদি ধরা হয়, তারপর যদি আপনারা প্রশ্ন তুলেন, এখানেই প্রশ্ন হচ্ছে স্বপনদা, যে তদন্তগুলো সঠিক পথে এগোবে তো? কারণ এই টুলু মণ্ডল যাদের হাত ধরে এই ক্ষমতার একেবারে শিখরে পৌঁছেছে, মানে ওই সেই অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ, তারা এখন প্রত্যেকেই মানে দুজনেই জার্সি বদল করে একেবারে ঋতব্রত শিবিরে। বেশ, হতেই পারে। এখানে কে কোন শিবিরে থাকবে সেটাকে আমরা দায়িত্ব নেবো নাকি? তাদের যে শিবির ভালো লেগেছে, না, দায়িত্ব অবশ্য নেবেন না, তাদের তদন্ত যেন প্রভাবিত না হয়। প্রভাবিত হয়েছে কি? অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, এই অনির্বাণের অভিযোগ আগে তো বলতে হবে তদন্ত কোনো প্রভাবিত হয়েছে কিনা, যে তদন্ত বন্ধ করে দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে একটা ঘটনা দেখেন, আপনারা ইনসিডেন্ট দেখেন। হ্যাঁ বলছি স্বপনদা, আজকে স্বপনদার ফর্মটা বেশ খারাপ যাচ্ছে, ওপেন গোলও মিস করে ফেলছেন। বিষয়টা হচ্ছে যে এখানে টুলু মণ্ডল বা বারিক বিশ্বাস কেউই তৃণমূল কংগ্রেসের কেউ ছিলেন না, আজও নেই। কিন্তু এই গরু চুরির কথা হঠাৎ মনে পড়ে গেল। তৃণমূল সম্পর্কে বিশেষ কিছু জানো বলে আমার মনে হয় না। ঠিক ঠিক, আমি জানি না, অল্প বিদ্যা ভয়ঙ্করের মতো হয়ে যাচ্ছে। আমি জানি না, ওই জন্য আপনার কাছে আসছি। আমি বসিরহাটে ছিলাম, বসিরহাটের লোকসভায় লড়েছি, আমি বারেক বিশ্বাস কোন দল করতে আমি জানবো না। ঠিক, ভালো তো, ভালো ভালো, আমি সেটা আপনার কাছে কাদের সঙ্গে কাজ করতে আমি জানবো না, আমি আপনার কাছে জানতে চাইছি তো। শুনুন না, এবার আপনি গোল করার সুযোগ পাবেন আশা করছি। সেটা হচ্ছে ধরুন আমি না হয় জানি না বারিক বিশ্বাস টুলু মণ্ডল কোন দল জানি না, বুঝলাম। প্রকাশ ঠিক বড়াইক, তাকেও তো আপনারই মন্ত্রী গরু চোট্টর ইত্যাদি বলেছিল, তিনি কোন দল যদি একটু বলে দিতেন ভালো করে, কোন দলের রাজ্যসভার সাংসদ। এবার আবার রাজ্যসভার সাংসদ বলে অনন্ত মহারাজের কথা মনে পড়বে, সে আবার নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কি গালি দিচ্ছে সেসব কথা উঠে পড়বে, তখন আবার আপনি উত্তর দিতে গিয়ে খাবি খাবেন, কি দরকার, ছেড়ে দিন। প্রশ্নটা হচ্ছে আপনাদের রাজ্যসভা সাংসদ দাদা নেতাজি, আপনাদের রাজ্যসভা সাংসদ দাদা সুভাষচন্দ্র বসুকে বাবা তুলে গালি দিয়েছে আপনাদের রাজ্যসভা সাংসদ, আর আপনারা কেন কিছু করবেন না? করলাম, ধরুন করলাম না, তা আপনার রাজ্যসভা সাংসদ আপনার লাগেনি তো? আপনার লাগেনি তো? সুভাষ বসুর বাবা তুলে গালি দিয়েছে, বিজেপির গায়ে লাগে। নেতাজি সম্পর্কে কেউ কিছু বললেন, কেউ কিছু না, আপনাদের রাজ্যসভা সাংসদ দাদা। বিশ্বাস করি না, বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, করাই তো উচিত। আপনাদের রাজ্যসভা দুর্ভাগ্যটা কি জানেন, যে মনীষীদের রাজনীতির সংকীর্ণতা নিয়ে আসা হয় রাজনৈতিক ফায়দা তোলার জন্য। এর থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে না। যাদের মাথায় রাখা উচিত, তাদের এই রাজনৈতিক সংকীর্ণতার মধ্যে বারে বারে টেনে আনা হয়। সব থেকে দুর্ভাগ্যের বিষয় এটাই। আমি বেশ বেশ আমি দর্শকদের দেখাবো, আমি বারবার বলছি, এই আমাদের রাজনৈতিক ইতিহাসের মধ্যে বারে বারে এই ছবিগুলো আমাদের তুলে ধরতে হয়েছে, যেখানে বারে বারে কখনো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ ওঠে, কখনো বামেদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, কখনো বিজেপির বিরুদ্ধে অভিযোগ ওঠে, রাজনীতির স্বার্থে তাদের ব্যবহার করা। এর থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে না। কিন্তু আমি এখানে আমার পরবর্তী প্রতিবেদনে আসতে চাইবো, যে বলছিলাম না যে টুলু মণ্ডলের সম্পত্তির একেবারে কার্যত পাহাড়, কিন্তু অনেকে বলছেন পাহাড় বলছেন বটে, এটা হিমশৈলের চূড়া মাত্র। যেমন বিশাল পার্কিং লট, তাতে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে ডাম্পার ট্রাক, কয়েক বিঘা জমির ওপরে থাকা টুলু মণ্ডলের পার্কিং লটের একাংশে বেআইনিভাবে পাহাড় প্রমাণ বালি আর স্টোন চিপস পর্যন্ত রাখা হতো। দেখুন একবার ছবিটা।
সাধারণ পাথর শ্রমিক থেকে একেবারে পাথর সম্রাট টুলু মণ্ডলের রকেট গতির উত্থান হার মানাবে যে কোনো রূপকথাকে। এবিপি আনন্দের ক্যামেরায় ধরা পড়েছে স্টোন সম্রাটের সাম্রাজ্যের অন্দরমহল। মোহাম্মদ বাজারের বিশাল পার্কিং লটে এভাবেই সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে ডাম্পার আর ট্রাক। কয়েক বিঘা জমির উপর থাকা এই পার্কিং লটের একাংশেই বেআইনিভাবে রাখা হতো পাহাড় প্রমাণ বালি আর স্টোন চিপস। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে টুলু মণ্ডলের অন্যতম একটা আস্থানা। তার যে মূল এই অপরাধ জগৎটা যে জায়গা থেকে হচ্ছে সরকারি রাজস্ব ফাঁকি থেকে শুরু করে এই যে কারবার, সেই কারবারের মূল ডেরা হচ্ছে এটা। এই পার্কিং লটের ভিতরেই রয়েছে ছোট ছোট অফিস ঘর। পুলিশ সূত্রে দাবি এই অফিস থেকেই ছাপা হতো নকল ডিসিআর। এই ডিসিআর যেটা সেটা তো সরকার থেকে সাধারণত দেওয়া হয়, সরকার এলআরও থেকে ইস্যু করা হয়। তার বদলে এই ছাপাখানায় কি হতো? এই ছাপাখানায় এইগুলো ছাপিয়ে বাইরে নিয়ে চলে যেত, অরিজিনালের যেমন কালার সেইভাবে। তারপরে এখানে নাম্বারিং হতো, নাম্বার হয়ে ওটাই চলে যেত। আসল ডিসিআর যে বুক, যে ডিসিআর বুকের বদলে এইরকম নকল ডিসিআর বুক তৈরি হতো, তাই তো? নকলই হতো। পুলিশ সূত্রে দাবি টুলু মণ্ডলের এই পার্কিং লটেই রাতে লোডিং হতো, শতাধিক ট্রাক বেরোতো রাস্তায়। তাই অনেকদিন রাতে এই অফিসে থেকেও যেতেন টুলু মণ্ডল। তার জন্য অফিসের মধ্যে বানানো হয়েছিল ঝাঁ চকচকে অন্দরমহল, যেখানে অত্যাধুনিক আসবাবপত্র সহ দারুণ সাজানো গোছানো বেডরুম। টুলু মণ্ডলের এই যে সম্পত্তি, যে বিশাল সম্পত্তি বানিয়েছিল, সেটা হচ্ছে একেবারে এই যে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া থেকে শুরু করে বিভিন্ন কারচুপি, সেই বিষয়ে আরও কারা কারা যুক্ত রয়েছে তার একাধিক সাগরেদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। টুলু মণ্ডল কোথায়, সব থেকে বড় যেটা প্রশ্ন, পুলিশ সূত্রে খবর যেটা টুলু মণ্ডল বিদেশে গা ঢাকা দিয়েছে এবং তার বিরুদ্ধে ইতিমধ্যেই জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। এই পার্কিং লটই ছিল টুলু মণ্ডলের সাম্রাজ্যের নার্ভ সেন্টার। শুধু পাথরই নয়, এখান থেকে বালি ও স্টোন চিপসের ব্যবসাও রমরমিয়ে চালাচ্ছিলেন তিনি। পার্কিং লটের ভিতরে পাহাড়ের মতো এভাবেই মজুত করে রাখা হতো বালি, স্টোন চিপস। রয়েছে রোড রোলার সহ একাধিক ভারী যন্ত্রপাতি। খাসতালুক, মোহাম্মদ বাজার সহ বীরভূমের বিভিন্ন জায়গাতে এভাবেই সাম্রাজ্য বিস্তার করেছিলেন পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। রয়েছে পাথর ব্যবসায়ী সুবিশাল পেট্রোল পাম্প, সালমা সার্ভিস সেন্টার। আজকের থেকে পেট্রোল পাম্পে কোনো রকম ভাবে যে কেনা বেচা কোনোটাই কিন্তু হচ্ছে না। হ্যাঁ, আজ থেকে বন্ধই রয়েছে সকাল থেকে। কারণ কি করব কিছু তো বুঝতে পারছি না। এই পেট্রোল পাম্পটির মালিক কে কে? মালিক হচ্ছে ওই এমডি নাজিবউদ্দিন আর ফিরোজা বেগম। টুলু মণ্ডল ডাকনাম। হ্যাঁ, এটা সালমা সার্ভিস স্টেশন, মেন নাম সালমা। পেট্রোল পাম্পেও রয়েছে সুসজ্জিত বাগান। পেট্রোল পাম্পটি দেখা যাচ্ছে একেবারে বিশাল বড় জায়গা জুড়ে পেট্রোল পাম্পটি, এবং পেট্রোল পাম্পের সামনেও সুন্দর করে সাজানো অবস্থায় রয়েছে। এবং এই যে পেট্রোল পাম্পটি টুলু মণ্ডল এবং তার স্ত্রীর মালিকানাধীন এবং তার মেয়ের নামে এই পেট্রোল পাম্পটি রয়েছে। এবং আজকের থেকে দেখা যাচ্ছে যে এই পেট্রোল পাম্প সম্পূর্ণ বন্ধ অবস্থায় রয়েছে এবং পেট্রোল পাম্পে একেবারে সামনে থেকে শুরু করে যেদিকেই তাকানো যাচ্ছে একেবারে ঝাঁ চকচকে এই পেট্রোল পাম্প। টুলু মণ্ডলের মেয়ের নামে তৈরি এই পেট্রোল পাম্পে শনিবার পড়ল তালা। পাথর ব্যবসায়ীকে নিয়ে ডামাডোলের মধ্যে এই পেট্রোল পাম্পে আপাতত তেল কেনাবেচা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্মীরা। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। মানে অনিলদা, টুলু মণ্ডল এখনো বেপাত্তা, মানে তদন্তকারীদের নাগালের বাইরে। কিন্তু এই টুলু মণ্ডলের সম্পত্তি তৈরি করার পিছনে যারা ছিল, মানে রাজনীতিবিদ থেকে প্রশাসনের আধিকারিকরা, তাদের প্রত্যেককে তদন্তের আওতায় আনা হবে তো, নাকি শুধু টুলু মণ্ডল আর তার আত্মীয়দের মধ্যেই ঘোরাফেরা করা হবে? শুভজিৎ বাবু একটাকে বলেছিলেন না পাথর বই, তো আমার মনে হয় পাথর বইতে বইতে পরশ পাথর পেয়ে গেছে, যার জন্য এইসব হয়েছে। আচ্ছা, একটা জিনিস বলুন তো, এত সম্পত্তি করেছে, এটা যদি 20% ফর্মুলায় হয় 20-70, তাহলে 75 তো 25-70, তাহলে কত কামিয়েছে এটা সামনে দেখা যাচ্ছে। এই যে যত টাকা কামিয়েছে সব এগুলোকে সোনার দিয়ে, সোনার গয়না কিনে গালিয়ে ওইগুলো বার করে রেখেছে। আচ্ছা, আপনি একটা জিনিস বলুন তো, ইনকাম ট্যাক্স কী করছে? সেন্ট্রাল স্টেট ভিজিলেন্স নয়, গভর্নমেন্টকে রিপোর্ট দেবে, গভর্নমেন্ট মানবেও না, চোখ বুঝে থেকেছে, ধরতেও দেয় না। কিন্তু সেন্ট্রাল ইনকাম ট্যাক্স কী করছে? আমরা সেদিনকে আমি একটা মেয়ের বিয়ের জন্য পুরনো সোনা পাল্টাতে গিয়ে বলেছিলাম, ওরা আমার বললো স্যার আধার কার্ডটা নিয়ে আসবেন। কিন্তু আজকে আপনি যদি একটা 2 লাখ টাকার বেশি কাউকে ট্রান্সফার করতে যান, আপনাকে RTGS করতে হচ্ছে, তার ইতিহাস দিতে হবে, IFS কোড দিন, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিন, তার নাম দিন, তার ইতিহাস দিন, কোত্থেকে পাচ্ছেন। আর এরা যে কোটি কোটি এতগুলো ডাম্পার কিনেছে, এত সম্পত্তি কিনেছে, এত সোনা কিনেছে, বাড়ি করেছে, কেউ কোনো এজেন্সি খবর নেয়নি। তারা কি ঘুমোচ্ছে বসে বসে? কোনো ইনকাম ট্যাক্স নেই, তাহলে মানে সবই কি বুক বন্ধ করে রয়েছে? তা এরা কেন তাহলে কি করেছে কাজগুলো? আজকে এই এজেন্সিগুলো পোষার কী দরকার আছে?
সে সাধারণ লোকের ওপর চাপ পড়বে আর এরা বড় বড় করবে। তাহলে একটা ফর্মুলা সবচেয়ে ভালো, আপনি 500 কোটি কামান 2 নম্বরই করে, আমরা ভুল করেছি এখন মনে হচ্ছে, 500 কোটি কামান 100 কোটি রেখে দিন বিভিন্ন খরচায়, কোর্ট কাছারি নানা রকম খরচা, আইনজীবী সব কিছু দিয়ে সবাইকে দিয়ে, বাকি 3 মাস বা 1 মাস 2 মাস থাকুন, থেকে এসে বাকি 400 কোটি এনজয় করুন। এই কি ফর্মুলা চলছে? যত দেশের টাকা, যত সোনা সমস্ত রাজনৈতিক দলের কাছে রয়েছে, এবং শুধু এখানকার না, দিল্লিরও সমস্ত যারা রয়েছেন এখনকার সরকারের আগে যারা ছিল তাদের সব দেখুন, সবার ফার্ম হাউস রয়েছে, বিরাট বিরাট বাড়ি রয়েছে, বাংলো রয়েছে, এবং ফার্ম হাউস থেকে নাকি বাঁধাকপি বেচে বছরে 6 কোটি টাকা লাভ হয়, উমুকের লাভ হয়, যেই ক্ষমতা থেকে চলে যায় তাদের আর ইনকাম হয় না। এগুলো কেউ ইনকাম ট্যাক্স ধরে না, কি করে তারা? এগুলো সাধারণ লোকের উপর চেপে ধরবেন। এই যে টুলু মন্ডল এতগুলো টাম্পার কিনেছে, এতখানি জায়গা আছে, কার জায়গাগুলো কিনেছে? জায়গা ট্রান্সফার হয়েছে, রেজিস্ট্রি হয়েছে, রেজিস্ট্রি অফিস ধরবে না কোথা থেকে টাকা এসছে? এই ট্যাক্স দেবে না? আপনি একটা বাড়ি কিনে যদি 10 লাখ টাকা লাভ করেন, আপনার 3 লাখ টাকা দেন, গভর্নমেন্ট ট্যাক্স নিয়ে নেবে। যত চাপটি সাধারণ লোকেরা, ওদের যে সম্পত্তি বাড়ে কী রাখে? আপনার এই যে দেখুন 8 কোটি টাকা সিজ করেছেন মহাপুরুষের কোম্পানি থেকে, আমি সব 8 কোটি টাকা তুমি ক্লেম করছো না কেন? আনঅ্যাকাউন্টেড মানি বলেই তো সিজ করেছে। একেবারে আমি বলছি, এই যে তোলাবাজির সঙ্গে তৃণমূল কংগ্রেস যে কার্যত সমর্থক, এবং সেই দোষ থেকেও তো, যেটা নিয়ে আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো, সেই দোষ থেকেও যে তার দল মুক্ত নয়, এই স্বীকারোক্তি কার্যত আজকে রবীন্দ্রনাথ বাবু বিজেপি রাজ্য সভাপতির গলায় ধরা পড়েছে। তিনি যেটা বলছেন যে সব জায়গায় যে তোলাবাজি বন্ধ করেছি এটা বললে ভুল হবে, বিচ্যুতি আছে। তারপরে তিনি বলছেন 207 আমরা, এই মানসিকতা নিয়ে যদি ময়দানে নেমে পড়ি তাহলে পরিণতি বিপজ্জনক। ডিম তার অভিমুখ যে কোনো সময় বদলাতে পারে। দলকে উদ্দেশ্য, মানে ধরুন একটা তোলাবাদীর সংস্কৃতি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তো বিজেপির এই ক্ষমতায় নিয়ে এসেছেন সাধারণ মানুষ, সেখানেও কিন্তু কার্যত একটা দলের প্রতি সতর্কবার্তা বিজেপি রাজ্য সভাপতির গলায় আজকে শোনা গিয়েছে। বিজেপি রাজ্য সভাপতি খুব রেখে ঢেকে বলেছেন, আর খুব উচ্চ গ্রামে বলেছেন জিতেন্দ্র তেওয়ারি যে 15 বছরে তৃণমূল শাসন যে লুটপাট করেছে তার থেকে অনেক বেশি লুটপাট এই 2 মাসের মধ্যে বিজেপির লোকেরা করতে শুরু করছে। সেগুলো আমরা দেখছি, মানে সেগুলো শুনতেও পাচ্ছি। এই আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই যে দেখুন, এই একটা ইকোসিস্টেম তৈরি করেছিল, হ্যাঁ, তৃণমূল সরকার একটা ইকোসিস্টেম তৈরি করেছিল। তাদের মধ্যে থেকে বেশ কিছু লোক, এই যে স্বপনবাবু বারবার করে বলছেন যে আমরা কি করব, আমরা কি করব, আরে ওই যে 60 জন বেরিয়ে গেল একটা ইমিউনিটি নেওয়ার জন্য, এখানেও মাথা আছে। লাখ কোটি টাকার সম্পত্তি এখানেও একজন তৈরি করে বসেছেন, তার কাছ পর্যন্ত পুলিশ যাচ্ছে না, তাকেও বারবার করে জিজ্ঞাসা করা হয়, 500খানা মামলা তার বিরুদ্ধে হয়, কিন্তু তাকে কোনোদিন পুলিশ কাস্টডি ইন্টারোগেশনও করে না, কি জীবনে কোনোদিন তাকে জেলেও ভরা হবে না। সেটাও আমরা সাধারণ মানুষ, একদম খেটে খাওয়া মানুষ, আমরা বুঝে গেছি। যাদের ওই যে স্বপ্নই দেখে যায় বিএমডাব্লিউর কথা, ওই রকম যারা স্বপ্ন দেখি তারা ওই রকম বুঝে গেছি, ওদেরকে কিছু ধরা হবে না। এবং তার পাশাপাশি এই যে 60 জনের কথা আমার আরো খারাপ লাগছে, যার কথা বারবার করে মুখ্যমন্ত্রী বললেন, যে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে সই দেখিয়ে বললেন এটার তলে এর সই আছে, ফিরহাদ হাকিম, জনাব ফিরহাদ হাকিমের সই আছে, তার বিরুদ্ধে তদন্ত কি এগুলো? কোথায় গেল জনাব জাভেদ আহমেদ খানের ছেলে, যার নাকি 90খানা সম্পত্তির সন্ধান পেয়েছেন, তো তার বিরুদ্ধে তদন্ত কোথায় গেল? ফিরহাদ হাকিম তো বিধানসভায় দাঁড়িয়ে এই কথা পর্যন্ত বলছেন তাকে জোর করে বিরোধী বানানোর চেষ্টা হচ্ছে, যখন পুরমন্ত্রীর ভূয়সী প্রশংসা করছেন। আরে এটা নির্মল ঘোষকে তো দেখতেই পায় না পুলিশ, এখন অনুব্রত ইন্ডিয়া হয়ে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, কোন লেভেলে থাকলে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ তারা দুজনেই বলছে পশ্চিমবঙ্গের পুলিশ নাকি অসাধারণ। এই যখন প্রশংসা একটা বিরোধী দলের যারা আছে তাদের গলায় শোনা যায়, তখন বোঝা যায় তারা ইমিউনিটির জন্য ওখানে গেছেন। যত চুরি করেছেন সেই চুরিগুলো যাতে ধরা না পড়ে, যত বদমাইশি করেছেন, পুলিশ অফিসারকে যাচ্ছে তাই ভাবে গালিগালাজ করেছেন। আমাকে অনেকটা জবাব দিতে হবে। আমি প্রথম কথাটা বলি, সময় দিতে পারবো না, আমাকে সময় দিতে হবে না। আমি প্রথম কথাটা বলি, আপনি তৃণমূল 15 বছর এখানে ক্ষমতায় ছিল, বা তার আগে কংগ্রেস সিপিএম সবাই ছিল। দুর্নীতির দায়ে তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছে, আপনি একটা লোকের নাম বলতে পারবেন? পার্থ চ্যাটার্জি। ওকে দুর্নীতির দায় করা হয়নি, অ্যারেস্ট করার পর বাধ্য হয়ে করা হয়েছে। অনেক পরে আমাকে বলতে, তুমি ইন্টারাপ্ট করো না, আমাকে প্লিজ বলতে দাও। তোমার সময় আমি ইন্টারাপ্ট করি, আমাকে প্লিজ বলতে দিই। আমরা ক্ষমতায় আসার পর, আমি তো বলছি, আমাদের প্রেসিডেন্ট বারবার বলেছে, আমরাও স্বীকার করেছি, এই চ্যানেলে বসে স্বীকার করেছি যে অনেকবার
কোথাও কোথাও আমাদের দলের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ আসছে, নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ আসছে, কিন্তু আমরা আজ পর্যন্ত 432 জনকে শোকজ পাঠিয়েছি, কয়েকজনকে সাসপেন্ড করেছি। কোনো রাজনৈতিক দলের ইতিহাসে এই ঘটনা ঘটেনি। আমাদের নিচু তলাতে কিছু জিনিস হয়ে গেছে, আমাদের কিছু করার নেই, এগুলো আমাদের কন্ট্রোলের বাইরে হয়েছে, তাদেরকে সাবধান করছি যে কিছু করলে তোমাকে সাসপেন্ড করা হবে, পার্টি থেকে বের করে দেওয়া হবে। এখন যে কথাটা আপনারা বলছেন, কেউ যদি আলাদা দল তৈরি করে, আমরা তো তাদেরকে বাধা দিতে পারি না। তদন্তের মতো হবে, আইনে কারুর ছাড় নেই, আমরা জিরো টলারেন্সে বিশ্বাস করি, আমরা কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেবো না, এটা আমাদের নীতি, ঘোষিত নীতি, এবং আমরা সরকারের দুর্নীতির বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে বলে তার জন্য আমরা ক্ষমতায় সেই নেতাকে মুখ্যমন্ত্রী করেছেন। যাই হোক, এই 432 জনের যদিও আমি নামে তালিকা চাইবো না, কিন্তু আমার শুনে খুব ভালো লাগলো তাদের শোকজ করেছেন। আচ্ছা, অনন্ত মহারাজকে তো শোকজ করতে পারতেন, সেই বেলায় গুরুত্ব দিই না, নেতাজি সুভাষকে যা খুশি তাই বলতে পারবে, কোনো শোকজ করবো না, তখনও সব আমরা গুরুত্ব দিই। আমরা অনন্ত মহারাজের বক্তব্যকে কখনো সমর্থন করিনি, আমরা দল থেকে কখনো সমর্থন করুন না। 432 থেকে 433 করে দিন না, শোকজ করুন না। নেতাজি সুভাষ, সেটাই তো, মানে সুভাষ বসুকে যা খুশি বলবে, অ্যাকশন নেব না। আমি দুজনকে থামালাম। সুমন মৈত্র অনেকক্ষণ থেকে কিছু বলার চেষ্টা করছেন, আমি তৃণমূল এবং বিজেপির মুখপাত্র দুজনকে থামালাম। অধ্যাপক সুমন মৈত্র, প্লিজ। আমরা সত্যিকারের মা মাটি মানুষ, মা বালি মানুষ, মা কয়লা মানুষ, এই সমস্তগুলো দেখেছি, কিন্তু এইখানে যেটা মানে মূল যে বক্তব্য, যে তারপর যখন আমরা দেখছি মা ধোঁয়া মানুষ, মে জুন জুলাই তারা সবাই আবার সেই তৃণমূল থেকে বিজেপিতে চলে যাচ্ছেন, তখনই মানুষের মনে একটা সন্দেহ হচ্ছে যে মানুষগুলি তৃণমূল কংগ্রেসকে সরিয়ে ক্ষমতায় আনলেন বিজেপিকে, তাদের একটা কনফিউশন হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে। এই জায়গাটি অবশ্যই বিজেপি ক্ষমতায় আছেন, তারা এই দ্বন্দ্ব মেটানোর চেষ্টা করবেন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেমন টুলু মণ্ডল, সেই রকম আমরা এর আগে ভারতের আমরা বারবার করে নীরব মোদীদের দেখেছি। এই যে হারিয়ে যাওয়া প্রচুর সরকারি সম্পত্তি নিয়ে এই ঘটনার উদাহরণ কিন্তু আমাদের দেশে সত্যি তো অতীতে আছে, বামফ্রন্ট আমলেও নিশ্চয়ই ছিল, কংগ্রেস আমলেও ছিল, আমরা সাম্প্রতিককালে নীরব মোদী বা টুলু মণ্ডল এদের কথা দেখতে পাচ্ছি। একটা মুশকিল কিন্তু পশ্চিমবঙ্গের হচ্ছে, তৃণমূল কংগ্রেসের দীর্ঘ 15 বছরে যে একটা সমান্তরাল অর্থনীতি সৃষ্টি হয়েছিল, যেটা দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের ওপর ভিত্তি করে, তার একদিকে যেমন সরকারি রাজস্ব বিরাটভাবে নষ্ট হচ্ছিল, সরকারের কাছে পৌঁছচ্ছিল না, একই সঙ্গে এই যে সমান্তরাল অর্থনীতি কিন্তু অনেক নিম্নবিত্ত মানুষের সংসারও চালাচ্ছিল, খুব স্বাভাবিক, সেটা চলতে পারে না। তাহলে এই জায়গায় রাষ্ট্র ব্যবস্থা যখন সেই অর্থগুলো পাচ্ছেন, সাধারণ মানুষ হিসেবে আমরা চাইব যে এই যে কথাটা আমরা বারবার বলছি, যে রাজ্যে নতুন শিল্প, রাজ্যে নতুন কর্মসংস্থানের জায়গাটায় আমরা সত্যিকারের কি কি দেখতে পাচ্ছি। সত্যি তো বিজেপি সরকার সারাক্ষণ যদি তৃণমূলের যারা তাদের দলে ঢুকে যাচ্ছেন তাদের বিরুদ্ধে তদন্ত করবেন কি করবেন না, তাই নিয়ে তো সময় নষ্ট করতে পারেন না। তাদের তো নতুন শিল্প লাগবে, নতুন সংস্কৃতি লাগবে, যেখানে তসলিমা নাসরিন এসে আমাদের একটা ধর্মনিরপেক্ষ কথাবার্তা বলবেন। কিন্তু সেই জায়গার বাইরে দাঁড়িয়েও কিন্তু এটা বারবার করে মাথায় রাখতে হবে যে কেন্দ্রে একটা শক্ত সরকার ছিল বহুদিন ধরে, এবং এই রাজ্যে তৃণমূল এবং বিজেপির মধ্যে যে যোগাযোগ, সেটা কোনোদিন মাটির তলায় ছিল না, কয়লার তলায় ছিল না, বালির তলায় ছিল না, সেগুলো কিন্তু একেবারে মানুষের চোখের সামনে ছিল। আজকের দিনেও সেটা মানুষের চোখের সামনে আছে। এই জায়গার সমাধান পশ্চিমবঙ্গের মানুষ এখনো দেখতে পাচ্ছেন না। আমাদের বিরোধী ভোট 2026-এর নির্বাচনে 3 কোটির বেশি। আমি কি 3 কোটি মানুষের মধ্যে 2 কোটি 60 লক্ষ মানুষ যারা তৃণমূলকে ভোট দিয়েছে, আমরা বলবো এরা সবাই চোর? এটা কি আমরা বলতে পারি? অবশ্যই তারা যদি আমাদের দলে আসে, আমরা কেন তাদেরকে নেব না? আপনি বলুন তো, কেন আসতে পারে, কিন্তু আসার পর তারা যদি মনে করে যে তারা নিরাপত্তা পেয়ে যাচ্ছে, তারা ইমিউনিটি পেয়ে যাচ্ছে, এবং আসার শর্ত যদি এটা হয় যে তদন্ত শ্লথ হয়ে যাবে, আমি বলছি নিঃসন্দেহে সেইগুলো নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।